নমস্কার, আমি সোমা। আমি আজ তোমাদের ক্লাস 10-এর কোষে দেখি 6.1-এর চক্রবৃদ্ধি সূত্র শুরু করছি। আমার লাস্ট 9 পর্যন্ত হয়ে গেছিল। যারা এখনো করনি তারা করে নেবে, আমি আগে ভিডিওগুলোতে করিয়ে দিয়েছি। আজকে তাহলে আমি 10 থেকে শুরু করছি। দেখো, 10 নম্বরটা বলেছে বার্ষিক 7.5% সুদের হারে 12,000 টাকার 2 বছরের চক্রবৃদ্ধি সুদ ও সরল সুদের অন্তর্গত। ঠিক আছে, এর আগেরগুলো আমাদের কি বের করতে বলেছিল? 2 নম্বর চ্যাপ্টারে যেটা ছিল আমাদের বের করতে বলেছিল সরল সুদ বের করো। 6.1-এর ফার্স্টের দিকে যেগুলো করলাম সেগুলো কি ছিল? চক্রবৃদ্ধি সুদ বের করতে বলেছিল। এবার বলছে চক্রবৃদ্ধি আর সরল সুদের অন্তরটা। ঠিক আছে, তাহলে আলাদাভাবে আমরা চক্রবৃদ্ধি বের করব, আলাদাভাবে সরল সুদ বের করব, দুজনকে বিয়োগ করে দেবো। মানে এটা 2 আর 6 নাম্বার চ্যাপ্টার, মানে দুটো মিক্স আপ করা আছে এখানে। তো আমি ধরে নিচ্ছি, ধরি P ইকুয়াল টু হচ্ছে 12,000 টাকা, R ইকুয়াল টু হচ্ছে 7.5%, আর T অথবা N, কারণ ইসের ক্ষেত্রে আমরা সরলের ক্ষেত্রে T লিখি আর চক্রবৃদ্ধির ক্ষেত্রে আমরা N লিখি, তাহলে T বা N ইকুয়াল টু কত হচ্ছে? 2 বছর। তো আমি সেই জন্য এটা বা বলে লিখছি, বা অরও দিতে পারো। তো এবার আমি সরল সুদ বের করব। সরল সুদ ইকুয়াল টু ফর্মুলা কি? PRT বাই 100। তো P মানে হচ্ছে 12,000 ইন্টু R মানে 7.5 এত বাই এটা। তাহলে এখানে কত হচ্ছে? 12 ইন্টু 150 এত টাকা। ঠিক আছে, 5 হ্যাঁ, এই এত টাকা হচ্ছে সরল সুদ। এরপরে আমরা কি বের করব? এরপরে বের করব আমরা হচ্ছে চক্রবৃদ্ধি সুদ। তো চক্রবৃদ্ধি সুদ তো এমনি বের করতে পারি না, তার জন্য আমাদের কি বের করতে হবে? সমূল চক্রবৃদ্ধি। তো সমূল চক্রবৃদ্ধি ইকুয়াল টু ফর্মুলা হচ্ছে P ইন্টু 1 প্লাস R বাই 100 টু দি পাওয়ার N। দেখো, চক্রবৃদ্ধি শুধু একবারে বের করা যায়। যেমন এটা হচ্ছে সমূল চক্রবৃদ্ধি, এর থেকে কাকে বাদ দিতে হবে? মানে আসলটাকে বাদ দিতে হবে। মানে মাইনাস P যদি এখানে করে দিই তাহলে আমাদের চক্রবৃদ্ধি সুদ বেরিয়ে যায়। তো আমি ওভাবে করছি না, আমি এভাবে করে নিই, ওখানে মাইনাস P আমি পরে করব, কারণ একসাথে সবকিছু করলে ক্যালকুলেশনেও প্রবলেম হয়। তো এখানে হচ্ছে 12,000 1 প্লাস 7.5 বাই 100, এখানে হচ্ছে 2। তাহলে পাচ্ছি আমরা 1 প্লাস 3 বাই 40 স্কোয়ার, মানে হচ্ছে 43 বাই 40 স্কোয়ার। তাহলে হবে 43 ইন্টু 43 বাই 40 ইন্টু 40। তো আগে যতটা কাটাকাটি যাওয়ার আমি করে নিচ্ছি। এবার এটা আমরা গুণ করব। তো এখানে গুণ করলে পাবো হচ্ছে, তো এখানে আমি গুণ করলাম, এটা 2 দিয়ে ভাগ করে আমরা এতটা পেলাম। তো এটা আমরা কি পেলাম? সমূল চক্রবৃদ্ধি। ঠিক আছে, এবার আমরা কি বের করব? চক্রবৃদ্ধি সুদ বের করব। তাহলে অতএব চক্রবৃদ্ধি সুদ ইকুয়াল টু কত হচ্ছে? 13,867.5 মাইনাস 12,000। তাহলে এখানে মাইনাস করলে আমরা পাবো 1867.5 এত টাকা। তো এটা পেলাম চক্রবৃদ্ধি সুদ, আর আমরা সরল সুদ কত পেয়েছিলাম? এই টাকাটা। তাহলে আমাদের বলেছে যে চক্রবৃদ্ধি সুদ ও সরল সুদের অন্তর বের করতে। তাহলে অতএব চক্রবৃদ্ধি সুদ ও সরল সুদের অন্তর ইকুয়াল টু 1867.5 মাইনাস 1800। তাহলে কত হয়? 67.5। যেহেতু এখানে টাকার হিসাব দেয়, তাহলে আমরা এখানে একটা 0 লাগাতেই পারি, কারণ এটার পরে 5 মানে শুধু 50কে বোঝায়। ঠিক আছে, এত টাকা। এ হলো অ্যান্সার। দেখো, আগের দিন অঙ্কের সময় আমি বলেছিলাম যে চক্রবৃদ্ধি সুদের অঙ্কগুলো একটা নিয়মে আর একটা থাকে। তো 11 নম্বরটা দেখো একদম একই বলেছে। ঠিক আছে, ওখানে 12,000-এর জায়গায় এখানে 10,000 বলেছে, আর 7.5-এর জায়গায় বলেছে 5%, আর 2 বছরের জায়গায় 3 বছর দিয়েছে। শুধু একদম সেম প্রসেসই হবে অঙ্কটা। তো দেখো, আমি ক্যালকুলেশন অলরেডি এখানে করা আছে। P মানে এত, আর এত,
সময় টি বা এন, মানে এটা অর আছে, ঠিক আছে, বাই না, এত। তো এখানে আমরা সরল সুদ বের করে নিলাম। আর কি বের করছি? সমূল চক্রবৃদ্ধি। সমূল চক্রবৃদ্ধিটা বের করে নিয়েছি। এটা হচ্ছে সমূল চক্রবৃদ্ধি। তাহলে চক্রবৃদ্ধি কি হবে? যে সমূল থেকে আমরা যে 10,000 টাকাটা যে আমাদের ছিল সেটাকে বাদ দিয়ে আমরা চক্রবৃদ্ধি সুদ পেলাম। তাহলে আমাদের লাস্টে বের করতে বলেছে চক্রবৃদ্ধি সুদ ও সরল সুদের অন্তরটা। তাহলে অন্তর কত হচ্ছে আমাদের? 67.25 টাকা। ঠিক আছে, দেখো একই টাইপের, একদম সেম ভাবে অঙ্কটা আমরা করেছি, এখানে জাস্ট সংখ্যাগুলো আলাদা। এরপরে আসছে আমি 12 নম্বরে। 12 নম্বর বলেছে যে বার্ষিক 9% সুদের হারে কিছু টাকা 2 বছরে চক্রবৃদ্ধি সুদ ও সরল সুদের অন্তরটা এবার বলে দিয়েছে। দেখো আগের অঙ্কের পুরো রিভার্সটা এটা। আগের অঙ্কে আমাদের টাকাটার পরিমাণ বলে দিচ্ছিল আর অন্তরটা বের করতে বলছিল। এখানে কি বলেছে? অন্তরটা বলে দিচ্ছে, টাকার পরিমাণটা বের করতে বলছে। তাহলে একদম উল্টো ভাবে করবো অঙ্কটা। এটা হচ্ছে 12 নম্বর। তো আমরা ধরি মূলধন ইকুয়াল টু পি। ঠিক আছে, আর মানে কি বলে দিয়েছে? আর ইকুয়াল টু বলেছে 9%। আর এখানে সময় মানে শুধু সময় লিখছি আমি, সময় মানে বলেছে 2 বছর। তাহলে এখানে আমি সরল সুদ আলাদা বের করবো, চক্রবৃদ্ধি সুদ আলাদা বের করব, তারপরে করব আবার আগের মতোই করব। তাহলে একদম আগের মতো যেভাবে করছিলাম সেম ভাবে করবো। আগের অঙ্কটাতে কি ছিল? পি এর জায়গায় একটা সংখ্যা বসাচ্ছিলাম, এবার পি এর জায়গায় পি বসাবো শুধু। তাহলে সরল সুদের ক্ষেত্রে কি হচ্ছে? সুদ ইকুয়াল টু পি আর টি বাই 100। তাহলে পি মানে পি থাকছে, আর মানে থাকছে 9, আর টি মানে থাকছে 2/100, মানে হচ্ছে 9p/50 এত টাকা। ঠিক আছে, আর চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে বের করবো এবার। চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে, তো চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে আমাদের আগে সমূল চক্রবৃদ্ধি বের করতে হয়। তাহলে সমূল চক্রবৃদ্ধি ইজ ইকুয়াল টু পি ইন্টু 1 প্লাস r/100 n। তাহলে পি মানে পি থাকছে 1 প্লাস আর মানে হচ্ছে 9/100 n মানে কত? 2। তাহলে পি এখানে হচ্ছে 109/100 তার স্কোয়ার। তাহলে এখানে 109 এর আমরা স্কোয়ার করব, 109 এর স্কোয়ার করে পাই 1188 p বাই এটা হচ্ছে 100 এর স্কোয়ার মানে এটা। তো সমূল চক্রবৃদ্ধি এটা পেলাম আমরা। তাহলে অতএব চক্রবৃদ্ধি সুদ বের করব। অতএব চক্রবৃদ্ধি সুদ ইকুয়াল টু 11881 p বাই এত মাইনাস পি। তাহলে লসাগু হচ্ছে এত। তাহলে এখান থেকে আমরা ক্যালকুলেশন করে পাবো 1881 p বাই এত টাকা। ঠিক আছে, তো চক্রবৃদ্ধি সুদ পেলাম এত, আর সরল সুদ পাচ্ছি কত আমরা? 9p/50। তাহলে এখানে আমরা কি বের করবো? অতএব আচ্ছা একেবারে শর্তে করে দিচ্ছে, আমাদের ওখানে বলেছে বইয়ে যে চক্রবৃদ্ধি সুদ আর সরল সুদের অন্তরটা বলে দিয়েছে। তাহলে শর্তে চক্রবৃদ্ধি মানে 1881 p/100 মাইনাস 9p/50 ইকুয়াল টু বলেছে 129.60। ঠিক আছে, তো এখানে আমরা এবার ক্যালকুলেশন করব। আমাদের বের করতে হবে পি এর মানটা, সরি এখানে 00। এখানে আমি একটা কাজ করছি, এখানে দুটো জিরো উঠিয়ে দিলাম। তাহলে কি হবে? এখানে দেখো মাইনাস করলে পাবো আমরা 81 p বাই একটা একটা করে কাটছি এখানে জিরো। আর দেখো এই পাশে একটা জিরোর সাথে এই পাশে একটা জিরো কাটবে, তো আমি কাটবো না, এখানে 3টে জিরো লিখছি, আর ওই পাশ থেকে পুরো কেটে গিয়ে 1 থাকছে শুধু। তো 1 আর নিচে আমরা লিখছি না কিছু। এটা এই পাশে গুণ হয়ে গেল। তো এটা আমরা পাই হচ্ছে
16-এ মেবি যাবে এটা। এটা একদম হবে 16 দিয়ে। অতএব পি ইকুয়াল টু পাচ্ছি 16,000। তাহলে লিখবো অতএব মূলধন ইকুয়াল টু 16,000 টাকা। ঠিক আছে, এই হচ্ছে অ্যান্সার। তো এটা গেল আমাদের 12 নাম্বার। আবার সেম ভাবে দেখো 13 নাম্বারটা একই অঙ্ক দিয়েছে। 13 নাম্বারটা বলেছে যে শুধু 9 জায়গায় 10% বলেছে, 2 বছরের জায়গায় 3%, সরি 3 বছর। আর এখানে আমাদের পয়েন্টে ছিল, আরো এখানে সহজ করে দিয়েছে 930 টাকা, মানে একদম রাউন্ড ফিগারে দিয়েছে। তাহলে দেখো টাকার পরিমাণ আমরা এখানে আমি পি মানে এক্স ধরে নিয়েছি, ওখানেও তোমরা ধরতে পারো পি এর জায়গায় এক্স, আর এর জায়গায় এত, সময় মানে এটা। তো সরল সুদের ক্ষেত্রে বের করছি, সরল সুদ মানে এটা হয়ে যাচ্ছে, পি এর জায়গায় আমরা এক্সটা বসিয়ে দিতে পারছি। আর সমূল চক্রবৃদ্ধির ক্ষেত্রে কি করছি, এভাবে বসিয়ে দিলাম এটা। ঠিক আছে, তো এটা হচ্ছে সমূল চক্রবৃদ্ধি, আর এটা কি ছিল, এটা হচ্ছে সমূল চক্রবৃদ্ধি, এটা ছিল আসল। তাহলে দুটোকে মাইনাস করলে আমরা চক্রবৃদ্ধি পাচ্ছি, চক্রবৃদ্ধি সুদটা পেলাম এটা। তো চক্রবৃদ্ধি থেকে, এই যে চক্রবৃদ্ধি থেকে আমরা কি করলাম, এবার সরল সুদটাকে মাইনাস করলাম। তাহলে সেটাই আমাদের 930 বলে দিয়েছিল। তাহলে এখানে ক্যালকুলেশন করলাম, ক্যালকুলেশন করে এক্স ইকুয়াল টু কি পাচ্ছি, 30,000 টাকা। তাহলে এক্স ইকুয়াল টু লাস্টে আমরা পাবো 30,000 টাকা। মানে এইভাবে আমরা অ্যান্সার লিখে দিব যে অতএব এক্স ইকুয়াল টু 30,000 টাকা, অতএব টাকার পরিমাণ 30,000 টাকা। ঠিক আছে, তো এই হচ্ছে অ্যান্সার। এবার 14 নম্বরে আসছি। 14 নম্বরে বলেছে যে বার্ষিক সুদের হার যদি প্রথম বছর 7% এবং দ্বিতীয় বছর যদি 8% হয়, এবং তবে 6,000 টাকার 2 বছরের চক্রবৃদ্ধি সুদ কত হবে। ঠিক আছে, ফার্স্ট বছর বলেছে 7%, সেকেন্ড বছর বলেছে 8%। দেখো আগের অঙ্কগুলোতে আমাদের মানে সুদের হার কিন্তু চেঞ্জ হচ্ছিল না, একটাই পার্সেন্টে চলে যাচ্ছিল অঙ্কটা। তো এবার আমাদের প্রথম একটা বছর 7%-এ কেটেছে, আবার পরের বছরটা 8%-এ কেটেছে, মানে 2 বছর টাকাটা তার রাখা ছিল। তাহলে এখানেই করছি আমি। এখানে আলাদা একটা ফর্মুলা হয় যখন এরকম দিবে, ঠিক আছে, তখন ফর্মুলা কি হয়, আমি আগে ফর্মুলাটা বলছি। যদি 2 বছরের ক্ষেত্রে দেয়, তাহলে পি ইন্টু 1 প্লাস আর বাই 100, সরি R1 বাই 100 ইন্টু R2 বাই, পি ইন্টু 1 প্লাস R1 বাই 100 ইন্টু 1 প্লাস R2 বাই 100। যেহেতু 2 বছর বলেছে, এর মাথায় কেন আমরা পাওয়ার বসাতে পারছি না, কারণ এটা তো 1 বছরের জন্য খেতেছে, তার মানে পাওয়ার কি অ্যাকচুয়ালি 1 হয়, 1 তো বসে লাভ নেই ওখানে। আর এটাও আমাদের পরের বছর, মানে একটা বছরের জন্য খেটেছে। এবার ধরো তোমাকে 3 বছর বললো, ঠিক আছে, তাহলে এরপরে আর একটা নিশ্চয়ই দিবে আমাদের, মানে পার্সেন্টেজ দিবে। তাহলে সেই ক্ষেত্রে কি হয়ে যাবে, 1 প্লাস R3 বাই 100। এইভাবে যত বছর বলবে পার্সেন্টেজ গুলো যে চেঞ্জ হতে থাকে, তত মানে R4, R5, R6 এইভাবে চলতে থাকবে। আর একটাই কথা মনে রাখবে, সামনে একটা পি হবে, আর কি মাথার উপরে কোনো পাওয়ার বসবে না। ঠিক আছে, কেন বসলো না বললাম আমি, কারণ এখানে যেহেতু মানে 1 বছর প্রতি বছর করে খাটছে এগুলো, সেই জন্য আমাদের কোনো পাওয়ার বসবে না এখানে। তো 14 নম্বরে তাহলে দেখো অঙ্কটা কিভাবে হবে, একদম ফর্মুলা বসিয়ে দিয়ে হয়ে যাবে। এটা লিখছি, ধরি পি ইকুয়াল টু কত, 6,000 টাকা, এন ইকুয়াল টু কত, 2 বছর, যদিও এনটা কাজে লাগবে না। R1 ইকুয়াল টু ধরছি 7%, আর R2 মানে ধরছি আমরা 8%। ঠিক আছে, তাহলে ফর্মুলা আমাদের কি, সেই সমূল চক্রবৃদ্ধিরই ফর্মুলা পাই। সমূল চক্রবৃদ্ধি ইকুয়াল টু পি ইন্টু 1 প্লাস R1 বাই 100 R2 বাই 100। তাহলে পি মানে হচ্ছে 6,000, 1 প্লাস R1 মানে 7 বাই 100, 8 বাই 100। তাহলে এখানে হবে 107 বাই 100, 108 বাই 100। তো আগে যতটা কাটাকাটি যাচ্ছে আমি করে নিই আগে। এখানে তাহলে এবার চক্রবৃদ্ধি সুদের একটাই যেটাই, সেখানে হচ্ছে বিশাল বড় বড় গুণ থাকে। ঠিক আছে, যখন কিউব দিয়ে দেবে সেই ক্ষেত্রেও গুণ করতে হয়, বা এইসব অঙ্কগুলো বিশাল বড় বড় গুণ থাকে। তো এগুলো যত প্র্যাকটিস করবে তত মানে স্পিড বাড়বে হাঁটতে, কারণ অঙ্কগুলো কিছু নেই সেরকম। তো যদি রেখে দাও অঙ্কগুলো যে পরে করবো এরকম টাইপের, বা একদম পরীক্ষা হলে দেখবো, তাহলে
যেটা হবে যে গুণ করতে এক্সেস টাইম লাগবে, তো যত প্র্যাকটিস করবে এগুলোতে টাইমটা আরো সেভ হয়, স্পিড বাড়বে আরো। তো এটা আমাদের গুণ করে হবে হচ্ছে 34,668/5। তাহলে এটা ভাগ করে হয় 6 দিয়ে 30, 5 নং 45, 1 3 5 15, 16 3 5 15, 16.6 এত টাকা। ঠিক আছে, তো এটা আমাদের বেরোচ্ছে হচ্ছে সমূল চক্রবৃদ্ধি। তো এখান থেকে আমাদের চক্রবৃদ্ধি সুদ বের করতে বলেছে। তাহলে চক্রবৃদ্ধি সুদ ইকুয়াল টু 6933.6 মাইনাস কত, 6000 ছিল, তাহলে মাইনাস করলে হবে 933.6 এত টাকা। এই গেল হচ্ছে অ্যান্সার। এরপরের যে অঙ্কটা আছে আবার সেম। দেখো পরের অঙ্কটা আমাদের 2 বছরই বলেছে, শুধু 7 আর 8% জায়গায় বলেছে 5 আর 6%, আর এখানে হচ্ছে 6000 জায়গায় বলেছে 5000 টাকা, 2 বছরের জায়গায় 2 বছরই আছে, এখানে চেঞ্জ করেনি। তো 15 নাম্বারটা দেখো কিভাবে হবে, একদম সেম ভাবে পি মানে ধরে নিয়েছি, এন R1 R2 সব ধরে নিয়েছি। এবার আমরা কি করলাম, জাস্ট এখানে এসে মানগুলো বসাচ্ছি। এই ক্যালকুলেশনটা আরো সোজা আগেরটা থেকে। দেখো আগের মতো ক্যালকুলেশন করে নিলাম, তাহলে হচ্ছে 5565। তাহলে 2 বছরে চক্রবৃদ্ধি সুদ কত হচ্ছে, সেখান থেকে আমরা 5000 টাকা মাইনাস করছি, মানে 565, 565 টাকা। ঠিক আছে, একদম আগের মতো অঙ্ক। এবার আসে 16 নম্বরে। 16 নম্বরটা বলেছে যে কোনো নির্দিষ্ট মূলধনের 1 বছরে সরল সুদ 50 টাকা, 2 বছরের চক্রবৃদ্ধি সুদ বলে দিয়েছে। তাহলে মূলধনটা কত আর বার্ষিক সুদের হার কত। তো এখানে আমি ধরে নিব যে ধরি মূলধন ইকুয়াল টু পি আর বার্ষিক সুদের হার ইকুয়াল টু হচ্ছে আর। ঠিক আছে, তাহলে এখানে বের করবো হচ্ছে 1 বছরের সরল সুদ ফার্স্টে। তাহলে সরল সুদ, সরল সুদের ক্ষেত্রে আচ্ছা মূলধন পি মানে আমরা এক্স ধরে নিচ্ছি, এখানে অনেকে কনফিউশন হবে এখানে। তো মূলধন পি, মূলধন মানে আমরা পি জানি, পি মানে আবার এক্স ধরছি। তো সরল সুদের ক্ষেত্রে কি পাচ্ছি আমরা, সরল সুদ ইকুয়াল টু পি আর টি বাই 100। তাহলে পি মানে কত এক্স, আর মানে আর, আচ্ছা টি মানে কি বলেছে 1 বছর বাই 100, তাহলে হচ্ছে এক্স আর বাই 100 এত টাকা। আর আমাদের বইয়ের মধ্যে সরল সুদটা কত বলে দিয়েছে, 1 বছরের 50 টাকা, তার মানে এটাই মানে কত 50। তাহলে শর্তে এক্স আর বাই 100 ইকুয়াল টু কত 50, তার মানে এক্স আর ইকুয়াল টু কত 5000 এত। এটা হচ্ছে 1 নম্বর দিয়ে রাখছি। এরপরে আমাদের ওই 2 বছরের আবার চক্রবৃদ্ধি বলেছে, তাহলে 2 বছরের আগে আমরা সমূল চক্রবৃদ্ধি বের করব। তাহলে চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে ফর্মুলা কি, সমূল চক্রবৃদ্ধি ইকুয়াল টু পি ইন্টু 1 প্লাস আর বাই 100 টু দি পাওয়ার এন। তাহলে পি মানে পি, 1 প্লাস আর বাই 100 টু দি পাওয়ার এন মানে কত বসবে এখন স্কোয়ার, কারণ এন মানে হচ্ছে 2। তাহলে এখানে আমরা কি করব, এই যে এ প্লাস বি হোল স্কোয়ারের ফর্মুলাটা ফেলবো। তাহলে এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। ঠিক আছে, তাহলে পি 1 প্লাস আর বাই 50 প্লাস আর স্কোয়ার বাই এত। দেন কি করছি, পি দিয়ে আমরা গুণ করে দিচ্ছি, পি আর বাই 50 প্লাস পি আর স্কোয়ার বাই এত টাকা। এটা হচ্ছে সমূল চক্রবৃদ্ধি। ঠিক আছে, এবার আমরা চক্রবৃদ্ধিটা বের করব। তাহলে অতএব চক্রবৃদ্ধি সুদ ইকুয়াল টু, এটা থেকে আমরা পি মাইনাস করে দেবো, তাহলে চক্রবৃদ্ধি বেরিয়ে যাবে। পি পি কেটে যাচ্ছে, মানে থাকছে পি আর বাই 50 প্লাস পি আর স্কোয়ার বাই এত টাকা। দেখো পি আর এর মান আমরা জানি, ঠিক আছে 1 নম্বর থেকে জানি পি আর এর মান।
আর এখানে কি আছে পি আর স্কোয়ার, তাহলে পি আর স্কোয়ারটাকে আমরা এভাবে লিখতেই পারি, এটা যেমন আছে তেমনই রাখছি, এটা পি আর স্কোয়ারকে এভাবে লিখতে পারি পি আর ইন্টু আর, আর স্কোয়ার আছে তাহলে একটা আর পি এর সাথে নিলাম, একটা আর আলাদা রাখছি আমরা। এবার পি আর মানে কত, আচ্ছা সরি এগুলো পি এর জায়গায় আমাদের এক্স বসবে, তো আমি আগে বসাইনি, আমি এখন বসিয়ে দিচ্ছি পি এর জায়গায় এক্স। তাহলে অতএব চক্রবৃদ্ধি সুদ ইকুয়াল টু হবে হচ্ছে এক্স আর বাই 50 প্লাস এক্স আর ইন্টু আর বাই এত টাকা। তাহলে এক্স আর এর জায়গায় কত বসাবো আমরা 5000, যেখানে যেখানে এক্স আর আছে আমরা 5000 বসিয়ে দেবো। তাহলে এখানে আমাদের কি পাচ্ছি, এখানে আমরা পেয়ে যাব হচ্ছে 100 প্লাস, আচ্ছা এখানে 2 হবে আর বাই 2 এত টাকা, ঠিক আছে। এবার চক্রবৃদ্ধি সুদটা কি বলে দিয়েছে, চক্রবৃদ্ধি সুদ বলে দিয়েছে হচ্ছে 102, তাহলে শর্তে এত, তাহলে আর বাই 2 ইকুয়াল টু 102 মাইনাস 100, আর বাই 2 মানে কত 2, তাহলে আর ইকুয়াল টু কত হচ্ছে 2 দিয়ে 4। তাহলে অতএব আর মানে পেয়ে গেলাম 4। এবার পি এর মানটাও লাগবে, তাহলে দেখো 1 নম্বরে যদি আমরা মানে আর এর মানটা বসিয়ে দিই তাহলে এক্স এর মানটা পেয়ে যাব, পি মানে এক্স, তাহলে 1 নং হতে এক্স আর ইকুয়াল টু 5000, তাহলে আর এর জায়গায় আমরা বসাবো হচ্ছে 4 বাই 4 ইকুয়াল টু 5000, তাহলে এক্স ইকুয়াল টু তাহলে অতএব এক্স ইকুয়াল টু 1250, তাহলে লিখবো অতএব মূলধনের পরিমাণ 1250 টাকা আর বার্ষিক সুদের পরিমাণ 4%, এই দুটো হচ্ছে অ্যান্সার, ঠিক আছে। দেখো আবার এর পরের অঙ্কটা আবার সেম ভাবে আছে, বরং এটা একটু মানে কঠিন ছিল, কঠিন বলতে দুরকম ইয়ার ছিল। এর পরের বছরটা বলেছে যে কোনো মূলধনের 2 বছরের সরল সুদ এবং চক্রবৃদ্ধি সুদ দুটোই 2 বছর বলেছে, ঠিক আছে। আগের বার একটা 1 বছর একটা 2 বছর বলেছিল, এবার আমাদের সুবিধা আরো দুটোই 2 বছর বলেছে। তো একটু সংখ্যাগুলো বড়, এখানে আমরা ধরে নিচ্ছি, ধরি মূলধন ইকুয়াল টু পি ধরে নিয়েছি, তো তোমরা আবার আগেরটার মতো এক্সও ধরে নিতে পারো, পি এর জায়গায় এক্স, তাহলে সেটা আমরা সরল সুদেরটা বের করেছি। দেখো টি ইকুয়াল টু কত 2, আবার সেম ভাবে তাহলে এটা মানে কত 8400, তাহলে আমরা আগের মতো যেমন আমরা এক্স আর বের করেছিলাম এখানে আমরা পি আরটা বের করে রাখছি, ঠিক আছে, পি আর ইকুয়াল টু এত। এবার চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে বের করছি, দেখো আবার সেই পি রেখেছি আমি, আগের অঙ্ক মতো এক্সও করতে পারো। দেখো এই জায়গাটা আবার সেম এসছে, দেখো এতটা কিন্তু একদম সেম, ঠিক আছে, এই জায়গাটা কোনো রকম চেঞ্জ হয়নি, এই জায়গাটা পুরোটা একই ক্যালকুলেশনে এসছে। এই সমূল চক্রবৃদ্ধি আগে যেটা বলছিলাম একই ক্যালকুলেশনে এসছে, আর এটাও এতটা পর্যন্ত একই আছে, যতটা আমরা এই যে এতটা পর্যন্ত একদম এক, এতটা শুধু ওই জায়গাগুলো এক্স আছে, এই জায়গাগুলো পি আছে, ঠিক আছে। তো ইচ্ছা হলে তোমরা এক্সও বসাতে পারো আগের অঙ্কের মতো। আবার কি করছি, ওখানে আমাদের এক্স আর মানে 5000 বসিয়ে দিয়েছিলাম, এখানে পি আর মানে বসিয়ে দিচ্ছি, এই যে পি আর 1 হতে এটা পেয়েছি, এটা লিখে দিয়েছি, তাহলে পেয়েছি এত। তাহলে আমাদের চক্রবৃদ্ধি সুদটা বই বলেছিল 8652, তাহলে ইকুয়াল টু এটা ইকুয়াল টু 8652 করে দিচ্ছি এখানে ক্যালকুলেশন করে, আর ইকুয়াল টু বললাম 6, তাহলে সেই 1 নং এ আর এর মানটাকে বসিয়ে দিলাম, তাহলে পি আর ইকুয়াল টু কত এত জানতাম আমরা, আর এর মানটা এখানে 6 বসালাম, তাহলে পি এর মান কত হয়ে যাচ্ছে 70000 টাকা, তাহলে অত মূলধন কত 70000 আর বার্ষিক সুদের হার কত 6%, ঠিক আছে। তো আমাদের আজকে কমপ্লিট হলো 17 পর্যন্ত, 18 থেকে একটু আলাদা টাইপসের অঙ্কগুলো, এতটা আগে ভালো মতো প্র্যাকটিস করবে। এখানে অ্যাকচুয়ালি আমাদের করানো হয়েছে আজকে 4টা টাইপ অঙ্ক, ঠিক আছে, দেখে অনেকটা মনে হচ্ছে বাট 4টা টাইপ অঙ্ক করানো হয়েছে। 4টা টাইপের অঙ্ক প্রত্যেকটার আলাদা আলাদা আর একটা করে মানে একই টাইপের অঙ্ক আছে, জাস্ট সংখ্যাটাকে চেঞ্জ করে দিয়েছে। তো ভালো মতো করবে, আমি নেক্সট 18 থেকে শুরু করব, আজকে এতটা পর্যন্ত।